আজ আমি কথা বলবো লেখক মোহাম্মদ আব্দুল হামিদের একটি বই মস্তিষ্কের মালিকানা নিয়ে। বইটিকে লেখক 12টি অধ্যায়ে বিভক্ত করেছেন। যারা বইটি পড়তে শুরু করবেন তাদের কিছু মুহূর্তের জন্য মনে হবে বইটি যেন বিভিন্ন প্রশ্নে ভরপুর, অথচ উত্তরের লেশ মাত্র নেই। আসলে বইটি এমনভাবে লেখা হয়েছে যে লেখক আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে, দেখতে, চিন্তা করতে শেখায়। অনেক বাস্তব বিষয়বস্তু সম্পর্কে এমনভাবে ভাবতে বাধ্য করে যে বিষয়টি কি আদৌ যৌক্তিক নাকি শুধুমাত্র নামে প্রচলিত যৌক্তিক। আজ আলোচনা করব বইটির প্রথম অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে যে বিষয়বস্তুগুলো তুলে ধরব তা হলো কথা নাকি কাজের প্রভাব বেশি, ফর্সা নাকি পোড়া ত্বক কোনটা সুন্দর, ধারণা কি সবসময় বাস্তবের সাথে মেলে, না বুঝে ধর্মচর্চা ঠিক কতটা কল্যাণকর, জন্মস্থান বা বংশ কি আপনার কোনো অর্জনের ফল। শুরু করার আগে ছোট্ট একটি আলোচনা বা কথোপকথন। ঢাকা শহরে বসবাসরত 10 জন মানুষকে আলাদাভাবে জিজ্ঞাসা করুন তিনি যে এলাকায় বাস করেন সেখানকার পরিবেশ কেমন। প্রায় সবাই বলবে খুবই খারাপ। সেটা যদি সত্যি হয় তবে যারা নিজ এলাকা, শহর বা পুরো দেশের পরিবেশকে খারাপ বলছি তারা কি খুব ভালো মানুষ? যুক্তি বলছে উত্তরদাতাদের মতো অসংখ্য মানুষ নিয়েই তো সেখানকার পরিবেশ গড়ে উঠেছে। সেই ক্ষেত্রে চারপাশের সবাই খারাপ, শুধু তিনি ভালো, এটা কি গ্রহণযোগ্য? তারপরও আমরা তেমন মনোভাব পোষণ করি, কারণ চোখ অন্য সব কিছু দেখে, নিজেকে নয়। প্রথম বিষয়বস্তু, কথা নাকি কাজের প্রভাব বেশি। প্রায়শই আমরা সাধারণ মুসলিম জনগোষ্ঠী এবং বিভিন্ন বক্তারা ইহুদিদের প্রসঙ্গ টেনে এনে ওই জনগোষ্ঠীর কঠোর সমালোচনা শুরু করি। যখন এরকমটি দেখি তখন আমার মনে একটি প্রশ্ন জাগে। বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র 2.0% মানুষ যা চায় তাই হয়, অথচ আমরা সংখ্যায় 1/4, প্রায় 1.5 কোটিরও বেশি। এক প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারি না। কেন এমনটা হয়? ফোনে থাকা ফেসবুক অ্যাপসের দিকে চোখ পড়তে হিসাবটা মিলে গেল। বুঝলাম এমন অসংখ্য নসিহত বনাম জাকারবার্গের একটা সৃষ্টি। মানুষকে কল্যাণের পথে ডাকার এত আয়োজন, কাজ হচ্ছে না, অথচ সে কাউকেই ডাকছে না, তবুও মানুষ পঙ্গপালের মতো ছুটছে ফেসবুকের পানে। তখন বুঝতে কষ্ট হলো না যে লক্ষাধিক কথার চেয়ে জুৎসই একটা কাজ কতটা বেশি কার্যকর। বিস্ময়করভাবে আমরা কাজ করার চেয়ে কথা বলতে অনেক বেশি পছন্দ করি। চারপাশের মানুষ যে হারে কথা বলে তার 10 ভাগের 1 ভাগও কাজ করলে পুরো দেশের চিত্র বহু আগে বদলে যেত। সিলেটের পাঞ্চি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসলে আপনার মনে হবে কোনো মেলায় ঘুরতে গেছেন। চারপাশে এত শব্দ যে একই টেবিলে বসা লোকদের পরস্পর অনেক জোরে কথা বলতে হয়। কিন্তু জাপানে এর চেয়ে বেশি মানুষে পরিপূর্ণ রেস্টুরেন্টে গেলেও আপনার মনে হবে চারিপাশে বুঝি তেমন লোকজনই নাই। কারণ আমরা প্রায়শই বলি খাবার সময় কথা বলতে হয় না, আর ওরা সেটা চর্চা করে। তাই পার্থক্য সৃষ্টি করতে চাইলে অন্যদের বলতে দিন, আপনি নিজ কর্মে মনোযোগী থাকুন। তাছাড়া তারা নিজেরা কাজ করে না, শুধু অন্যদের সমালোচনা করাই তাদের পছন্দের কাজ। সেখানে আপনি কাজ করে এগিয়ে যাবেন, সেটা তারা সহ্য করবে কেন? ফলে তারা কান লাগিনের মতো বিষ ঢালে। আপনাকে বিষে জর্জরিত করতে পারাতেই তাদের শান্তি। এমনকি আপনি না চাইলেও তারা উপকারীর বেশে আপনার মনে বিষ ঢালতে সচেষ্ট থাকবে। এই যেমন, আপনি এত হ্যান্ডসাম একটা মানুষ, অথচ টি-শার্টটা একেবারে খ্যাত মার্কা। কে গিফট করেছে এটা? তার রুচি একেবারেই 3rd ক্লাস। অথবা আপনার টেবিলে রাখা কার্ডের দিকে তাকিয়ে বলবে, সে আপনার কেমন বন্ধু যে অন্য মানুষকে দিয়ে বিয়ের কার্ড পাঠালো। আসলে সে চায় না যে আপনি তার বিয়েতে যান। এমন কত কথা। আপনি প্রোডাক্টিভ হতে চাইলে এই জাতীয় ব্যক্তি বা তাদের বক্তব্যকে পাশ কাটানো শিখতে হবে। তাদের আকাজ কুকাজ তাদের করতে দিয়ে আপনার নিজের কাজে মনোযোগী হতে হবে। তা না হলে তারা টেনে হিঁচড়ে আপনাকেও তাদের কাতারে নামাবে।
এই বিষাক্ত মানুষগুলো আপনার কাজের সফলতায় ঈর্ষান্বিত। মুখে তা বলতে পারে না, ফলে নানাভাবে আপনার কাজের গতি নষ্ট করতে চেষ্টা করে। তাদের ফাঁদে পা দিলে তাদের সাথে পার্থক্য করার সুযোগটা আপনার হাতছাড়া হবে। তাই সাবধান, বিষাক্ত ভাব নির্ভর ও আলোচনায় মত্ত ব্যক্তিদের এড়িয়ে চলতে চেষ্টা করুন, কারণ তারা নিজেরা তো ডুববে, সাথে আপনাকেও ডুবাবে। দ্বিতীয় বিষয়বস্তু, ফর্সা নাকি পোড়াতক, কোনটা বেশি সুন্দর? ইউরোপ আমেরিকার লোকেরা গায়ের রং একটু বাদামি করার আশায় সমুদ্র সৈকতে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে। প্রধান লক্ষ্য স্কিন বার্ন করা। এতে নাকি চামড়া সংক্রান্ত নানা অসুখ থেকে তারা মুক্তি পায়। আমাদের দেশে পরিস্থিতি ঠিক তার বিপরীত। শিশুকালে জন্ডিসের হাত থেকে রক্ষা পেতে ডাক্তারের পরামর্শে কয়েকদিন গায়ে রোদ লাগালেও বড় হওয়ার পরে আর রোদের ধারের কাছেও যায় না। হাঁটতে শেখার পর থেকে বাবা মা রোদে যাবে না এই উপদেশটি আমাদের শিরোধার্য করে নেয়। ধনী ও রূপ সচেতন ব্যক্তিরা তো গাছের ছায়াতলেও ছাতা ধরে রাখে, রোদ যেন কোনোভাবে শরীরের চামড়া পর্যন্ত ঘেঁষতে না পারে। সম্ভবত এই বিষয়টিকেই পুঁজি করে বহু কোম্পানি স্কিন কেয়ার পণ্যের পসরা সাজিয়ে বসেছে। নানা লোভনীয় অফার দিয়ে তারা রূপের কাঙালদের মন জয় করতে তৎপর। আমাদের চামড়ার সুরক্ষায় শীতাতপ নিয়ন্ত্রিত অফিস, গাড়ি, বাসস্থানের মাত্রা দ্রুত গতিতে বাড়ছে। যারা এগুলো কেনার সামর্থ্য রাখেন না তারা হয়তো আফসোস করে বলেন, শীত ও তাপকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভকারী মানুষগুলো কতই না সুখী। সত্যি কি তাই? 4 কোটি টাকা দামের গাড়ি হাঁকানো ব্যক্তিদেরও এখন ঘড়ি ধরে দিনে অন্তত 40 মিনিট হাঁটতে হয়। এসির রিমোট ছাড়া যাদের চলেই না তাদের ঘন ঘন চর্মরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হয়। ডাক্তাররাও বড্ড বেরসিক। টুপ করে গিলে খাওয়ার মতো ওষুধ না দিয়ে আজকাল বলছেন কড়া রোদে হাঁটতে হবে, তাও শুধু মিনিট 20তে না, পাক্কা 1.5-2 ঘন্টা। যারা অলসতা করে সেটা করছে না, জটিলতা হচ্ছে তাদের নিত্যসঙ্গী। তাছাড়া করোনাকালে এই চিত্র আরও ভয়াবহ হয়েছিল। যদিও সেইভাবে কোনো গবেষণা হয়নি, তারপরও আমার পরিচিতদের মধ্যে যারা মারা গেছেন বা যাদের আইসিইউতে নিতে হয়েছিল তাদের প্রায় সবাই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসবাসে অভ্যস্ত ছিলেন। তাই কখনো কখনো বিলাসজাত দ্রব্যাদি কেনার সামর্থ্য না থাকলেও কল্যাণকর হয়। কারণ হিসাবে অভিজ্ঞরা বলছেন, দীর্ঘদিন রোদে না যাওয়ায় তাদের শরীরের ভিটামিন ডি যেভাবে সাহায্য করার কথা ছিল তা করতে পারছে না, ফলে নানা শারীরিক ও মানসিক জটিলতা তৈরি হচ্ছে। তাই তো ডায়াবেটিক পেশেন্টদের যেমন হাঁটা অপরিহার্য, ঠিক তেমনইভাবে চর্মরোগওয়ালাদের এখন কড়া রোদে অবস্থান ও হাঁটাহাঁটি বাধ্যতামূলক করা হয়েছে। ধনী দেশগুলো আর্থিকভাবে সমৃদ্ধ হবার পরেও যতটা সম্ভব সূর্যের আলো ব্যবহারে সচেষ্ট হয়। অপরদিকে আমরা প্রথমে ভারী পর্দা দিয়ে বাসা, অফিস, আদালত অন্ধকার করি, তারপর সারাদিন পাওয়ারফুল লাইট জ্বালিয়ে কাজ করি। তৃতীয় বিষয়বস্তু, ধারণা কি সবসময় বাস্তবের সাথে মেলে? ছোটবেলা থেকেই শুনছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কিন্তু যখন বড় ডাক্তারদের হাতের লেখা প্রেসক্রিপশন সামনে আসে হিসেবটা একেবারেই মেলে না। তারা যুগের পর যুগ দিনে 10 থেকে 12 ঘন্টা করে লিখছেন, অথচ পারফেক্ট তো দূরের কথা, পাঠ্যোদ্ধার করতে ঘাম ছুটে যায়। আবার আমাদের দেশে সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করেন রান্না মূলত মহিলাদের কাজ, অথচ আজ পর্যন্ত বড় কোনো অনুষ্ঠানে রান্নার দায়িত্বে নিয়োজিত কোনো মহিলা বাবুর্চির সাক্ষাৎ পেলাম না। আজব না ব্যাপারটা? ঠিক তেমনইভাবে প্রতিষ্ঠিত এক ধারণা হলো আমাদের সমাজ পুরুষ শাসিত, অথচ মহামান্য রাষ্ট্রপতি ব্যতীত প্রায় 3 দশক ধরে আমাদের বড় সব পদে নারীরা কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এমনকি নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তৃতা করতে গিয়ে যখন রওশন ইরশাদ সংসদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, কোথায় আজ নারীদের ক্ষমতা আছে, তখন খোদ প্রধানমন্ত্রী হাসতে হাসতে তার নিজের, স্পিকারের এবং বিরোধী নেত্রীর দিকে আঙুল তুলে দেখাচ্ছিলেন। এই ভিডিওটা বেশ ভাইরাল হওয়ার কারণ হলো তার কথার অসরতা চোখের সামনেই প্রমাণিত। তবুও অধিকাংশ প্রবন্ধ নিবন্ধ লেখার শুরুটাই হয় পুরুষ শাসিত সমাজে এমন কথা বলে।
যারা বলেন তারা কোন অর্থে এটা বলেন, তার সৎ উত্তর তারাই ভালো জানেন। অপরদিকে জেন্ডার ইকুয়ালিটির তথাকথিত স্বর্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র আজও কিন্তু একজন নারীকে সরকার প্রধান হিসেবে স্বাগত জানাতে পারেনি। সিংহভাগ মানুষের বিশ্বাস 2016 সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী একজন পুরুষ হলেই ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হতে পারতেন না। হিলারি ক্লিন্টনের মতো একজন যোগ্য প্রার্থী তারা আগামী কয়েকশো বছরে পাবে তা বলা মুশকিল। তবে আমরা কিন্তু 250 বছর আগেই 1748 সালে অর্ধবঙ্গেশ্বরী বলে খ্যাত নাটোরের রানী ভবানীকে সর্বোচ্চ আসনে বসিয়ে প্রমাণ করেছি যোগ্য নারীদের মর্যাদার আসনে বসাতে বাঙালিরা তাদের চেয়ে ঢের এগিয়ে। চতুর্থ বিষয়বস্তু, না বুঝে ধর্মচর্চা ঠিক কতটা কল্যাণকর। আচ্ছা, আমরা যখন কাউকে সালাম দেই তখন শব্দগুলো কি সত্যি বুঝে বলি, নাকি নিতান্তই কথার কথা বলি? এই প্রশ্নটা আমার মনে জাগার কারণ হলো, সালামের বাণীগুলো যদি সত্যি হৃদয়ঙ্গল করতে পারত, তবে কি আমরা পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের বারবার সালাম দেওয়ার অজুহাত খুঁজতাম না? ক্ষমতাধর ও উচ্চ পদে আসীন ব্যক্তিদের বেলায় আমরা উঠতে বসতে সালাম দিয়ে মুখে ফেনা তুলে ফেলি, অথচ সন্তান মাকে সালাম দিতে দেখলে হাসি পায়। এই বিষয়ে ভাবতে গিয়ে লক্ষ্য করলাম, যে ধর্মের মানুষ পারস্পরিক সাক্ষাতে এমনকি অচেনা হলেও শান্তি কামনা করে, বিশ্বব্যাপী তারাই আজ সন্ত্রাসী বলে গণ্য। আবার কারো মৃত্যু সংবাদ শুনে বা লাশ দেখে বলে উঠি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার সময় ভাবখানা এমন থাকে যে মৃত ব্যক্তিটির জন্য বিশেষভাবে দোয়া করছি। অনেকে সারা জীবন এই কাজটি করছেন, হয়তো খালেস নিয়তেই করছেন, কিন্তু মনে একটিবারও প্রশ্ন জাগে না, আসলে আমি কি বলছি? যদি এই আয়াতটির অর্থ জানতাম, তবে ক্ষণিকের জন্য সকল কাজ ও ভাবনা থমকে যেত। নিজের আসন্ন মৃত্যুর কথা ভেবে সামান্য হলেও নিজেকে শোধরাতে চেষ্টা করতাম। দৈনন্দিন জীবনে আমরা এমন অসংখ্য চর্চা করি যার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না। যেমন একজনের বাচ্চার কিম্ভূত কিমাকার নাম শুনে বললাম, এটা আবার কেমন না? জবাবে তিনি খুব গর্ব করে বললেন, কেন, এই শব্দটা তো কোরআন শরীফে আছে, সেজন্যই আমরা সেটা পছন্দ করেছি। জবাবে বললাম, সেটা ঠিকই আছে, কিন্তু কখনো শব্দটার অর্থ জানতে ইচ্ছা হয়নি, কারণ আবুল আহাবের নামও তো কোরআনেই আছে, তাই বলে কি সন্তানের নাম সেটা রাখবেন? পঞ্চম বিষয়বস্তু, জন্মস্থান বা বংশ কি আপনার কোনো অর্জনের ফল? আমার পরিচিত অনেকেই অতিমাত্রায় বংশের গৌরব করে, অর্থাৎ নিজে অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আর বাকিরা ফকিন্নি। মাঝে মধ্যে নিজ পরিবারের অবস্থানের কথা ভেবে মন খারাপ হতো, কিন্তু আমার একটা সুবিধা হলো যুক্তি ও তথ্য দিয়ে মূল্যায়ন করার অভ্যাস। তাছাড়া আমি চারপাশ থেকে সবসময় দৃষ্টান্ত নেই, ফলে একসময় মন খারাপের কারণটি আমাকে গর্বিত করে, নিজের ব্যাপারে অনেক বেশি তৃপ্তি বোধ করতে থাকি। আমরা কে কোন বংশে জন্মগ্রহণ করেছি তা মোটেই বড় কথা নয়, কারণ বংশ বাছাই করে সেখানে জন্মগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের হাতে ছিল না। জন্মগ্রহণের দরুন বংশসূত্রে একজন ব্যক্তি একটি বংশমর্যাদা পেয়ে থাকেন। এর অর্থ এই নয় যে এটি তার একটি অর্জন, এটি তার কোনো অর্জনের মধ্যে পড়ে না। ব্যক্তি তার জীবনে মনোযোগ, মেধা, শ্রম বিনিয়োগ করে যা অর্জন করে থাকে সেটি তার অর্জন। বংশমর্যাদা কখনো ব্যক্তির অর্জন হতে পারে না, এটি জন্মসূত্রে বংশ পরম্পরায় পাওয়া একটি পদবি কেবল। প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ, কথার চেয়ে কাজে বেশি মনোনিবেশ করা দরকার। সেটা যত হেকমতের সাথে করব, সফলতা তত দ্রুত ধরা দেবে। আর নিজের চেহারা সুরত নিয়ে বেশি ভাবার কারণ নেই, কারণ ওটা দরকার হয় কৈশোরে, কিছুটা তরুণ্যে। বয়স 25 পার হওয়ার পরে কেউ আপনার চেহারা দেখে ভুলবে না। আপনি কর্মটা কি করেন সেই প্রশ্ন বড় হয়ে দেখা দেবে। তাছাড়া প্রচলিত অসংখ্য ধারণা মোটেই ঠিক নয়, তাই কোনো কিছু গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে সৃষ্টিকর্তা প্রদত্ত মাথাটা একটু খাটাতে হবে। ধর্মীয় কাজগুলো বুঝে উপলব্ধি করে পালন করলে অন্তরে তৃপ্তি লাভ হবে।
যে ধর্মের মর্যাদা রক্ষায় আমরা নিজের জীবন বাজি রাখতে পারি, সেই ধর্মের জ্ঞানার্জনে প্রতিদিন কিছু সময় পড়ালেখা করতে পারি না কেন? খুব সম্ভবত সেটার প্রয়োজনীয়তা ঠিকঠাক ধরতে পারি না। বুঝে ও অনুভব করে সেটা করার চেষ্টা করতে হবে, নিবিড়ভাবে লেগে থাকতে হবে।